এখানে কেউ রয়েছে হয়তো গাড়ির মধ্যে, কেউ তো রয়েছে গাড়িতে। কে রয়েছে? কে? হ্যাঁ, ও ভাইপো লুকিয়ে আছে। দর্শক, এই সব ভিডিও গতকালকের। আমি এই জন্যেই ফের দেখাচ্ছি, কারণ একটা বিষয় নিয়ে আমি দেখছি যে প্রশ্ন তৈরি হচ্ছে। সেটা হচ্ছে যে অভিষেক ব্যানার্জি যেভাবে রাস্তা দিয়ে যাচ্ছেন গাড়িতে করে, উনি গাড়ির মধ্যে বসে রয়েছেন, আর জানি না কারা এরা, সিকিউরিটি বা বাউন্সার, জানি না কারা, কিন্তু তারা গাড়ির বাইরে পাদানিতে দাঁড়িয়ে যাচ্ছেন। এখানে তো 2-2-4, আর যখন ভবানী ভবনে ঢুকছিলেন গতকালকে তখন তো 3-3-6। তো রাস্তা দিয়ে এই গাড়ি যাচ্ছে, দ্রুত গতিতে গাড়ি যাচ্ছে, আর সেই গাড়ির পাদানিতে দাঁড়িয়ে রয়েছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিকে 3 ওদিকে 3। হচ্ছেটা কি? হচ্ছেটা কি? আমরা যেটা দেখি, বাসেতে যদি গেটেতে ঝুলে যান যাত্রীরা, সেখানে পুলিশ ধরে, ছাদে গেলে পুলিশ ধরে, আর এই রকম একটা 4 চাকা গাড়ি দ্রুত গতিতে যাচ্ছে রাস্তা দিয়ে, আর সেখানে বাইরে পাদানিতে ঝুলতে ঝুলতে যাচ্ছেন। এটা কি করে মানে অ্যালাউ করা হয়? হ্যাঁ, ওনার নিরাপত্তার প্রয়োজন আছে, কিন্তু যারা নিরাপত্তা রক্ষী বা বাউন্সার, তাদের নিরাপত্তার কোনো প্রয়োজন নেই। চলন্ত গাড়ি থেকে যদি পড়ে যান তখন কি হবে? তখন কি হবে? হ্যাঁ, তখন তো আবার অন্য কথা বলবেন, মেরে ফেলা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে, যেমনটি আপনার পিসি নন্দীগ্রামে 2021-এ করেছিলেন। গাড়ির দরজা খুলে যাচ্ছিলেন, দরজা চেপে গেছিল, পায়েতে লেগেছিল, আর পুরো ভোট পর্বে বলা হলো আমাকে মেরে ফেলার চেষ্টা হচ্ছিল। তো এখানে যদি কোনো দুর্ঘটনা অঘটন কিছু ঘটে যায় তখন কি হবে? আমি অভিষেকের উদ্দেশ্যে কথাটা বলছি। কি করে এটাকে অ্যালাউ করেন? আপনি গাড়ির ভিতরে বসে রয়েছেন একেবারে সেফ, আর বাইরে পাদানিতে দাঁড়িয়ে রয়েছেন, রাস্তা দিয়ে গাড়ি চলছে দ্রুত গতিতে। যদি কিছু ঘটে যায়, যদি কিছু ঘটে যায়, কেন এটা করছেন? কিসের এত ভয় আপনার? কেউ কি গুলি করে দেবেন সেই ভয় পাচ্ছেন? আরে গাড়ির ভিতরে রয়েছেন, এখানে তো আর কেউ ডিম মারতে পারবেন না। ডিম মারলে গাড়ি থেকে বেরিয়ে চলে আসবে ধাক্কা খেয়ে। তো ভয়টা কিসের? গুলির ভয়। গুলির ভয়। এই হচ্ছেন জননেতা। হ্যাঁ, দুদিকে বাউন্সার সিকিউরিটি নিয়ে গাড়িতে মানে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাচ্ছেন। আমি জানি না পুলিশ কি করে অ্যালাউ করছে, কি করে অ্যালাউ করছে। যে নিয়ম রয়েছে, যে অ্যাক্ট আছে, সেখানে কি এটাকে অ্যালাউ করা যায়, নাকি ব্যবস্থা নেওয়া উচিত? দর্শক বলবেন, আমি দেখছি অনেকেই প্রশ্ন তুলছেন। আপনাদেরও যদি কোনো মতামত থাকে বলবেন। যারা আইন কানুন জানেন তারাও বলবেন, যুক্তি দিয়ে কথাটা বলবেন, যেটা কি করে সম্ভব কলকাতার রাস্তাতে। হ্যাঁ, আর দর্শক, গতকাল আরও একটা বিষয় যেটা দেখলাম, সেটা হচ্ছে যে অনেক দিন পরে এই প্রথম দেখতে পাচ্ছি অভিষেক ব্যানার্জির গাড়ি জ্যামে আটকেছে, সিগনালে আটকেছে। এর আগে কোনো সিগন্যাল ছিল না। অভিষেক ব্যানার্জির গাড়ি যেখানে যেত পুরো সব ওপেন, সব সবুজ। অভিষেকের গাড়ি যাবে, তারপর অন্য গাড়ি। কিন্তু দেখলাম কালকে যখন ফিরছিলেন দিল্লি থেকে, দেখলাম যে সিগন্যালে গাড়ি আটকে ছিল। তো ঠিক আছে, এটাও পরিবর্তন, যে উনি এমন কেউ না যে ওনার জন্য সবার গাড়িকে অফ করে দিয়ে শুধু ওনার রাস্তাটা সবুজ রেখে দেওয়া হবে সমস্ত সিগন্যাল। এটা ভালো, নতুন সরকার এসে ততটা ইম্পর্টেন্স যে বিষয়টা সেটা দিচ্ছে না অভিষেক ব্যানার্জিকে। কিন্তু অভিষেক ব্যানার্জি যেভাবে যাচ্ছেন, এটাই বা কেন অ্যালাউ করা হবে? কেন অ্যালাউ করা হবে? কিছু ঘটলে কি হবে? কিছু ঘটলে তখন কি হবে?
আর যে অন্যায়টা করে ফেলেছেন ইতিমধ্যে এইভাবে গাড়ি নিয়ে যাওয়া, তো এর কেন ব্যবস্থা হবে না? কেন ব্যবস্থা হবে না? উনি তো নিয়ম মেনে তো গাড়ি নিয়ে যাচ্ছেন না, কেন ব্যবস্থা হবে না? প্রশ্ন রইল। দর্শক বলবেন, আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে, কমেন্টে বলবেন যা বলার। কিন্তু দর্শক, আমি আজকে আরও একটা বিষয় বলতে চাই। আপনারা দেখেছেন আজকে ওনার বাড়ির সামনে সিআইডি ফের পৌঁছে গেছিল নোটিশ নিয়ে। সিআইডি ওনার বাড়ির সামনে পৌঁছে গেছিল নোটিশ নিয়ে, কিন্তু যেটা খবর যে উনি বাড়িতে নাকি ছিলেন না। কোথায় ছিলেন? পিসির বাড়িতে। তো উনি ছিলেন না, উনি না এলে নোটিশ সার্ভ করতে পারছিল না সিআইডি। উনি কিন্তু খবর পেয়ে গেছিলেন যে সিআইডি এসছে, কিন্তু সিআইডিকে বসিয়েই কার্যত উনি রেখেছিলেন, উনি আসেননি। ওনার কাজ মিটলে তবে উনি আসবেন। সিআইডি বলে যে আপনি না এলে তো দিতে পারবো না। উনি নাকি ওখান থেকে বলেন অন্য কাউকে দিয়ে দিন না বাড়ির, কিন্তু সিআইডি তো এরকম করবে না। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যখন খবর তো পৌঁছানো হয়েছে, কিন্তু উনি আসেননি। কিন্তু উনি যতক্ষণ না এসেছেন, সিআইডি কিন্তু ওয়েট করেছিল, একটু পাশে বা দূরে থেকে ওয়েট করেছিল। উনি বাড়িতে ফেরার পর সেই নোটিশ কিন্তু দিয়ে এসছে সিআইডি। এটা কিসের নোটিশ, কিসের সমন? ওই সেই হুমকি হুঁশিয়ারি, ডিজে বাজানো, কেন্দ্রীয় হোম মিনিস্টারের উদ্দেশ্যে হুঁশিয়ারি হুমকি, সেই কেস যেটা বিধাননগর থানাতে হয়েছিল। বিধাননগর থানাতে কেসটা হলেও সেই কেস কিন্তু এখন সিআইডি হাতে নিয়েছে, হুমকি হুঁশিয়ারি, থ্রেট ইত্যাদি বিষয়টা। তো সেটার বিষয়ে আজকে সমন দিয়ে আসা হয়েছে অভিষেককে। বলা হয়েছে 16 তারিখ ভবানী ভবনে আসতে হবে সিআইডির দপ্তরে। তার মানে যেটা দেখতে পাচ্ছি, পরপর 3 দিন কিন্তু অভিষেক ব্যানার্জি এই তদন্তের কেসে ব্যস্ত থাকবেন। এক হচ্ছে 14 তারিখ, যে কেসটাতে গতকাল ডাকা হয়েছিল, সইজাল কেস। 14 তারিখ দুপুর 12টার মধ্যে ওনাকে যেতে বলা হয়েছে। আশা করা যায় সন্ধ্যা গড়িয়ে যাবে, কারণ উনি তো তদন্তে সহযোগিতা করছেন না। ওনার কাছ থেকে রেজলিউশন কপি, অরিজিনাল যে কপি, সেটা চাওয়া হচ্ছে, ওটাকে নিয়ে যেতে বলা হয়েছে। তো জানি না উনি কি করবেন, কারণ পুরো ফেঁসে গেছেন না সইজাল কাণ্ডে। ফলে লুকোনোর চেষ্টা হবে, ধামাচাপা দেওয়ার চেষ্টা হবে, এড়িয়ে যাওয়ার চেষ্টা হবে, আর একটু শেষ দেখার চেষ্টা হতে পারে। ফলে মনে হয় না উনি ওই দিনও রেজলিউশন কপি অরিজিনাল উনি নিয়ে যাবেন বলে। ফলে সারাদিন ওখানে কাটবে। এখন যেহেতু এই কেসে অ্যারেস্টের ব্যাপারটা একটু রেখেছে কলকাতা হাইকোর্ট, সময় দিয়েছে অভিষেক ব্যানার্জিকে, দেখতে চাইছে যে অভিষেক ব্যানার্জি কতটা কোঅপারেট করেন। তো তারপরে হয়তো কলকাতা হাইকোর্টও পরবর্তী কথা বলবে। তবে আমার ধারণা উনি এই 14 তারিখেও রেজলিউশন কপি দেবেন না। ফলে অনেকটা সময় ওনাকে সেদিন কাটাতে হবে। তারপর তো কলকাতা হাইকোর্ট আছে পরবর্তী পদক্ষেপের জন্য। সিআইডি কিন্তু, যেটা আমি বুঝতে পারছি, ওনার কাছ থেকে উদ্ধার করবেই, ওনাকে দিতে হবেই। কারণ ওনার কাছ থেকেই কিন্তু শেষ কপিটা, মানে ওখান থেকে কিন্তু ফরওয়ার্ড করা হয়েছিল বিধানসভাতে রেজলিউশন যে বিষয়টা। ফলে ওনার কাছে থাকার কথা বা ওনার জানার কথা। না দিলে মুশকিল হবে। কলকাতা হাইকোর্ট নিশ্চয়ই কড়া স্টেপ নেওয়ার ক্ষেত্রে হাত খুলে দেবে সিআইডিকে। আর সিআইডিও হয়তো অপেক্ষা করবে কলকাতা হাইকোর্টের ডিরেকশন, তাতে তাদের কাজেরও সুবিধা হবে। তো 14 তারিখ ব্যাপারটা ওটা। 15 তারিখে আরও একটা মারাত্মক কেস, দুর্নীতি, নিয়োগ দুর্নীতি। সেই কেসে ইডির কাছে হাজিরা। জানি না সেদিনও কি হবে, জানি না। 15 তারিখ ওদিনটা কাটবে। আর এটা যেটা আজকে দেওয়া হয়েছে 16 তারিখ, তার মানে 14, 15, 16, 3 দিন পর পর অভিষেক ব্যানার্জি বিভিন্ন কেসে তদন্তের মুখোমুখি হতে হবে। আজকে বিধাননগর যে কেসটা, যেটা সিআইডি হাতে নিয়েছে, সেখানেও কিন্তু কলকাতা হাইকোর্ট বলেছে আপনাকে সশরীরে হাজির হতে হবে, ডাকলেই আপনাকে কিন্তু হাজির হতে হবে। ফলে 3টে কেসেই কিন্তু ওনাকে হাজির হতে হবে, যা অবস্থা। পরপর 3 দিন, তারপর কি হবে আমরা জানি না। পরপর 3 দিন ব্যাপার আছে। 14 এবং 16 এই দুটি কেসে অ্যারেস্টের ব্যাপারে এখনও ছাড় দিয়ে রেখেছে কলকাতা হাইকোর্ট। কিন্তু নিয়োগ দুর্নীতি 15 তারিখের কেসটাতে কী হবে জানি না, ওটার কি অবস্থা আমরা হয়তো পরে জানতে পারবো এই কেসটা।
তো যাই হোক, এখন টানা জেরা, তদন্তের মধ্যে ঢুকিয়ে দেওয়া, উনি চেয়েছিলেন মামলা থেকে নিজেকে সরিয়ে আনা, উনি খারিজ করতে চেয়েছিলেন এইসব মামলা, বিধাননগরের মামলা বলুন বা এই যেটা সইজাল, ওখান থেকে সরে আসতে চেয়েছিলেন। সেই মামলাকে খারিজ করার জন্য কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন, কিন্তু কলকাতা হাইকোর্ট মামলা খারিজ করেনি, বরং মামলার মধ্যে ঢুকিয়ে দিয়েছে তদন্তে কোঅপারেট করার জন্য। তো এখন এই পর্ব চলছে, তারপর কলকাতা হাইকোর্ট ব্যবস্থা পরবর্তী ক্ষেত্রে বলবে। এখন আর ওই সব নেই, প্রভাব খাটানো নানানভাবে ইত্যাদি। অনেক চেষ্টা হয়েছিল তদন্তে, তারিখ পে তারিখ করার একটা চেষ্টা ইত্যাদি, অনেক সব প্রশ্ন তৈরি হয়েছিল। আমি বলেছিলাম যে এইসব কিছুই হবে না, শুধু পাওয়ারটাকে কাট করে দিন, ক্ষমতার থেকে সরিয়ে দিন। দেখছেন তো ক্ষমতা চলে গেছে, ফটাফট তারিখ মানে ডেট পড়ছে, সমন পড়ছে, এবং যা অবস্থা কোর্টে গিয়েও মানে সেরকম কিছু হয়নি। কোঅপারেট করতে বলছে এবং ফটাফট এজেন্সি ডাকছে। হয়তো কেউ বলবেন ডাকলেই হবে, ধরবে কবে? আরে ওয়েট করুন না, সবে তো 1 মাস হয়েছে নতুন সরকারটার, এখনই সব কিছু এতটা তাড়াতাড়ি ভাবছেন কেন? আরে মারার থেকে ছুট কাটানোটা অনেক বেশি ভালো। ওয়েট, এখন তো ছুট কাটানো হোক, ডাকাডাকি হোক, তারপর তো হবেই। তো যা আছে মেটেরিয়াল, মানে কোন কেস থেকে কোন কেস, মানে কতগুলো কেস বলুন তো, কটা থেকে বাঁচবেন? আবার ত্রিপুরা থেকে সমন পাঠিয়েছে আদালত, ত্রিপুরাতেও হম্বিতম্বি করে এসেছিলেন, সেখানেও সশরীরে 22 তারিখে হাজির হওয়ার কথা বলেছে। বুঝতে পারছেন, নাজেহাল করে দেওয়ার মতো একটা অবস্থা। তো এইসব চলছে। আবার যেটা শুনলাম, কুণাল ঘোষকে পর্যন্ত রবিবার ডাকা হয়েছে। কুণাল ঘোষ, তাহলে তাকে মুখোমুখি বসিয়ে আমার মনে হচ্ছে জেরা করা হতে পারে। কুণাল ঘোষও তো সইজালের ব্যাপারটাতে আছেন না, মানে উনিও যেহেতু ওই কপিতে আছেন, ফলে ওনাকেও ডাকা, এর আগেও দেখেছেন এসব নিয়ে কথা উঠেছিল, ফলে এখন মুখোমুখি বসিয়ে অনেক কিছু জানার চেষ্টা হতে পারে। তো এখন এটা একটা বড় কেস, সইজাল মারাত্মক একটা অপরাধ, কিন্তু সইজাল মারাত্মক অপরাধ, বিরাট ক্রাইম। আর এখানে আমরা পরিষ্কার যা বুঝতে পারছি, পুরো ধরা পড়ে গেছে। আসলে যাদের সই জাল করা হয়েছে তারাই তো বলে দিয়েছেন যে আমাদের সই না, আমরা ছিলাম না, আমাদের সই জাল করা হয়েছে। ফলে তো পুরো ফেঁসে যাওয়া কেস। সেই জন্যই নানানভাবে মানে বাঁচার জন্য ছটকাছটকি করা হচ্ছিল। তো এখন সিআইডি পুরো দমে মানে নেমেছে। সিআইডিও একটু খেলারও চেষ্টা করছে, চলো খেলো, হুইল চিপে টোপ দিয়ে চলো খেলো, কত খেলতে পারো খেলো। আর পিসির সিআইডি নেই, এবার শুভেন্দুর সিআইডি, অতটা সহজ না। তো যাই হোক দর্শক, আমরা অপেক্ষা করছি, এখন পরপর 3 দিন জেরার ব্যাপারটা দেখব কি হয়, সেখান থেকে কি আসছে উঠে, সেটাও আমি যেটুকু খবর পাবো দর্শক আপনাদেরকে বলবো। তবে এটা নিয়ে আপনারা বলুন, যেটা দেখছেন এটারও কি ব্যবস্থা হওয়া উচিত। অবশ্যই দর্শক মতামত রাখবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।